তো জাভাস্ক্রিপ্ট লিখে যদি আমরা গুগলে সার্চ দেই তাহলে আমরা কি দেখি? জাভাস্ক্রিপ্ট অফেন অ্যাব্রাইভড অ্যাজ জেএস, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা শর্টে জেএসও বলি। এটা কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কোর টেকনোলজি অফ দ্য ওয়েব অ্যালংসাইড এইচটিএমএল সিএসএস। অর্থাৎ আমরা যেমন এইচটিএমএল সিএসএস আমরা ওয়েবের কাজ করি বা যে কোনো কম্পিউটার রিলেটেড যে কোনো কিছু করতে যদি যাই, এইচটিএমএল সিএসএস সম্পর্কে যদি নলেজ থাকে তাহলে আমাদের জন্য এগুলো অনেকটা ইজি হয়ে যায়। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে হলো ওয়েবের ক্ষেত্রে সেই রকম, যে ওয়েব টেকনোলজিতে ফ্রন্ট এন্ডে কাজ করুক আর ব্যাক এন্ডে কাজ করুক, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে নলেজ দুইজনেরই লাগবে, ফ্রন্ট এন্ড ডেভেলপারেরও আর ব্যাক এন্ড ডেভেলপারেরও। তো এখন জাভাস্ক্রিপ্টের কিছু কি পয়েন্ট হচ্ছে হলো ওয়ার্ল্ডে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটা, ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের মধ্যে, যেটা আমি বারবার বলতেছি যে ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে জাভাস্ক্রিপ্টকে বোঝায়। আর জাভাস্ক্রিপ্ট ইজি টু লার্ন, অর্থাৎ সহজে শেখা যায়। এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মোটামুটি কি পয়েন্ট। তো জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে লিখি? তো সিএসএস যেরকম আমরা তিনভাবে লিখি, ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল, ঠিক জাভাস্ক্রিপ্টও এরকম ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল তিনভাবে লেখা যায়। তো এক্সটার্নাল, তো জাভাস্ক্রিপ্ট আরও একটা ওয়েতে লেখা যায় যেটা কনসোলে লিখি আমরা। তো আমরা দেখব যে জাভাস্ক্রিপ্ট প্রথমে আমরা যদি দেখি যে জাভাস্ক্রিপ্ট কিভাবে লেখা যায়। ক্লাস 1 আজকে সি ক্লাস ভাইয়া বিএস কোডের ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট হইতো দেখতে একটু সুবিধা হইতো। হোয়াইট হলে দেখতে সুবিধা হইতো। জি ভাইয়া, ব্ল্যাক হলে একটু আমাদের দেখতে কষ্ট হয়। থিম ইজ আ থিম, কালার থিম। হ্যাঁ, এরকম ঠিক আছে এখন। ওকে, ক্লাস 1 টপিক 1 ইনডেক্স ডট এইচটিএমএল। তো আমরা একটা এইচটিএমএল ফাইল নিলাম। তো এইচটিএমএল ফাইল নেওয়ার পরে একটা এইচটিএমএল এর বয়লার প্লেট নেই, এইচটিএমএল। তো বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টটা এরকম লিখি যে বডি ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট দিয়ে দেন এই জায়গায় আমরা জাভাস্ক্রিপ্ট লিখি। এই জায়গায় আমাদের জাভাস্ক্রিপ্টের যে কোড সেগুলো আমরা লিখতে পারি। আর আরেকটা লিখি আমরা যে কোনো ট্যাগের মধ্যে, যেমন এইচ অন যদি নেই, তো এরপরে ইনলাইনের মতো আমরা এই জায়গায় স্ক্রিপ্ট সি আর পিটি, দাঁড়াও, কন্ট্রোল, আচ্ছা স্ক্রিপ্ট মেবি এটা, আচ্ছা। তো এই জায়গায় মেনলি আমরা স্ক্রিপ্ট লিখি না, এই জায়গায় আমরা সরাসরি ফাংশন কল করি। যেমন আমাদের একটা ফাংশন আছে অন ক্লিক, যে আমরা ক্লিক করলে কী হবে এইটা ট্রাই করি। তো এই জায়গায় আমরা সরাসরি সিএল এরকম ফাংশন কল করি, অন ক্লিক অথবা ডট ডকুমেন্ট, যেইভাবে আমরা ডকুমেন্ট ডট রাইট ডকু ডকুমেন্ট ডট রাইট, ওটা ওই জায়গায় লেখি না। তো যাই হোক, এইভাবে আর কি আমরা সরাসরি মেথড কল করতে পারি এই জায়গায় ইনলাইনের ক্ষেত্রে। আর এক্সটার্নাল হচ্ছে হলো আমরা যেটা ব্রাউজারে লিখি, তো সেটা আমরা একটু পরে দেখি। তো আমরা প্রথম যে জাভাস্ক্রিপ্ট আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা যদি টাইপ করি এই জায়গায় ডকুমেন্ট ডট কনসোল ডট লগ লিখি, কনসোল ডট লগ, হ্যালো ওয়ার্ল্ড।
হ্যালো ওয়ার্ল্ড। তো এটা আমরা লিখলাম মোটামুটি যে আমাদের একটা প্রোগ্রাম। তো এখন এটারে আমরা যদি রান করি তাহলে এটা আমরা কই দেখব? তো এটা ওপেন উইথ লাইভ সার্ভার। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু আমার ওয়েবসাইটটা ব্ল্যাঙ্ক আছে। তো এইটা যদি আমার দেখতে হয় তাহলে আমার ইন্সপেক্টরে যেতে হবে। যাওয়ার পর এই জায়গায় কনসোল আছে, কনসোল থেকে আমরা দেখতে পারতেছি যে এই জায়গায় আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে, অর্থাৎ এইখানে আমরা একটা রেজাল্ট পাইতেছি। তো এই জায়গায় চাইলে আমরা সেটা লিখতে পারি, যেমন এই জায়গায় চাইলে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি। হ্যালো ওয়ার্ল্ড না, সরি, কনসোল। তো এই কনসোলের থেকে আমরা এই জায়গায় যেমন ডিবাগ, তারপরে ইরোর, কী কী ইরোর আসছে প্রোগ্রামে, এগুলো আমরা এই জায়গার থেকে লগ, কনসোল ডট লগ যেমন আমরা দিছি, তো ওই রকম আমরা এই জায়গার থেকে লগগুলো দেখতে পারি। তো সেটা হলো আমাদের একটা ওয়ে। তো আরেকভাবে আমরা জাভাস্ক্রিপ্টের রেজাল্টটা দেখি, যেটা হচ্ছে আমাদের অ্যালার্ট হিসাবে। তো অ্যালার্ট হিসাবে যদি আমরা সেটা দেখি, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা যখন আমরা লিখতেছি অ্যালার্ট, এটা দ্বারা আমরা বুঝাইতেছি যে একটা অ্যালার্ট মেসেজ আসবে, সেইটার মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট মেসেজ হিসেবে প্রিন্ট করতে চাইতেছি। তো এটারে আমরা যদি দেখতে চাই তাহলে আমার এই জায়গায় একটা লোড দিতে হবে। ওকে, তো এটার আমি যখন লোড দিলাম এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন এই জায়গায় একটা বিষয় হচ্ছে, যেটা প্রথমে আমার এই অ্যালার্ট মেসেজটা আসছে অনেক ওয়েবসাইটে, যেমন আমরা যদি গুগল মিটের ওয়েবসাইটে যাই অথবা যে কোনো ই কমার্স ওয়েবসাইটে যাই, তখন আমাদের কাছে হচ্ছে হলো কুকি অ্যাক্সেস চাই, যে ব্রাউজার কুকিজগুলোর অ্যাক্সেস দিতে হবে। অথবা মাইক্রোসফট না, সরি, ফেসবুক থেকে যখন মেসেঞ্জারে কল দেই, মেসেঞ্জার ওয়েব থেকে, তখন আমাদের মাইক্রোফোনের অ্যাক্সেস চাই, যে মাইক্রোফোন অ্যাক্সেস না দিলে বা ক্যামেরা অ্যাক্সেস না দিলে ভিডিও কল দেওয়া যাবে না, বা মাইক্রোফোন অ্যাক্সেস না দিলে আমরা অডিও কল দিতে পারবো না। তো সেই অ্যাক্সেসগুলো আমরা যে নেই, সেটা এরকম আমাদের এই জায়গায় অ্যালার্ট মেসেজ থেকে আসে। এখন এটা আমাদের এই জায়গায় আসে, কাস্টমাইজ করে আমরা এটার অন্য জায়গার থেকেও অ্যাপেয়ার করতে পারি বা অন্য জায়গায়ও শো করাতে পারি, কিন্তু বাই ডিফল্ট এটা উপর থেকে এই জায়গায় শো হয়। তো এইটা যদি আমি যতক্ষণ পর্যন্ত ওকে না দিব ততক্ষণ পর্যন্ত আমার এই ওয়েবসাইট লোড নিবে না। তো লোড না লোড নিচ্ছে না, এটা আমরা বুঝবো কিভাবে? যদি আমরা এই জায়গায় আরেকটা ওয়ে আছে আমাদের, যেটাতে আমরা রেজাল্ট দেখতে পারি, ডকুমেন্ট আকারে, ডকুমেন্ট ডট write, ডকুমেন্ট ডট রাইট। তো এখন এই জায়গায় আমি বললাম যে হ্যালো, তো আমি এইটার একটু কমেন্ট করে রাখি যাতে প্রবলেম না করে। তো এখন যদি আমি ওয়েবসাইটটা লোড দিই তাহলে আমার এই যে সেকেন্ড যে হ্যালো ওয়ার্ল্ড আমি প্রিন্ট করছি, এইটা আমার এই জায়গায় আসছে। আর তারপরে যেই থার্ড নাম্বারটা, সেটা আমার কনসোলে আসছে এই জায়গায় হ্যালো ওয়ার্ল্ড আমি। তো এখন আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্সেস না দিই বা অ্যালার্ট মেসেজটা অ্যালাউ না দিই, ততক্ষণ পর্যন্ত আমার ওয়েবসাইট লোড নেয় না। কীরকম সেটা আমি এটার এই কমেন্টটা উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে আমি আবার এই জায়গায় আসলাম। তো এখন যদি রিলোড দিই, তো এখন আমার এই জায়গায় পুরো ওয়েবসাইট ব্ল্যাঙ্ক। এই জায়গার যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু এখনও লোড নেয় না। আমি যদি ইন্সপেক্টে যাইতে পারতেছি না, কারণ আমার কনসোলটাও আমি চেক করতে পারবো না, কারণ আমার এই জায়গায় অ্যালার্টটা আমি যতক্ষণ পর্যন্ত অ্যাক্সেস না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার পুরো ওয়েবসাইট লোড নিচ্ছে না, পুরো ওয়েবসাইটে কোনো ডাটা নেই। যখন আমি এটারে অ্যাক্সেস দিতেছি যে ওকে তুমি এই জায়গায় থাকতে পারো বা যাইতে পারো, তখন এটা আমার এই জায়গায় একটা ইসে দিচ্ছে যে ওকে তুমি হ্যালো ওয়ার্ল্ড এই জায়গায় প্রিন্ট করছি। এরপর আমরা যদি চাই কনসোলে যাই, দেখবো যে কনসোলও তার জায়গা মতো প্রিন্ট হয়েছে।
তো এখন বিষয় হচ্ছে হলো যে আমরা সরাসরি এই জায়গা থেকে প্রিন্ট করাইতেছি, কিন্তু যখন আমরা ইউজার থেকে কোনো কিছু ইনপুট নেই বা ইউজার থেকে যদি ইনপুট নিতে চাই, তখন বা আমরা সাপোজ যে কোনো ডাটা আমার রাখতে হবে, তো সেটা আমরা রাখার জন্য কি ইউজ করি, একটা কন্টেইনার ইউজ করি। তো এই কন্টেইনারটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় আমরা বলি ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল বিভিন্ন ডাটা টাইপস এর অনুসারে বিভিন্ন রকমের ভ্যারিয়েবল হয়। তো ভ্যারিয়েবলকে আমরা ডিফাইন করি ভিএআর দ্বারা, সরি ছোট হাতের ভিএআর। আর একটা বিষয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ছোট হাতের বড় হাতের এগুলা কিন্তু আপার কেস লোয়ার কেস এইগুলা কিন্তু ম্যাটার করে। তো যার কারণে আমাদের এটা একটু সাবধানে থাকতে হবে। তো এই ভিএআর দ্বারা বললাম যে এই ভ্যারিয়েবল আমি কল করতেছি, এখন আমি ভ্যারিয়েবলের যে কোনো নাম দিতে পারি। তবে নেমিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় আছে যে আমি কিওয়ার্ডস ব্যবহার করতে পারবো না, তারপর প্রথমে আন্ডারস্কোর বা কোনো স্পেশাল কেস ওয়ার্ড ব্যবহার করতে পারবো না, এরকম কিছু স্পেশাল রুলস আছে। তো সেই রুলসগুলা আমি একটা চার্ট আকারে দিয়ে দিব, ওইগুলো একটু নজর বুলায় নেবেন, যাতে পরবর্তীতে যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন বা ভ্যারিয়েবল কল করবেন তখন যাতে প্রবলেম না হয়। তো কিওয়ার্ড বলতে আমরা বুঝি যে স্পেশাল কিছু কেস, যেমন অ্যান্ড, ফর, এগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিশেষ অর্থ বহন করে। যেমন ফর আমরা ফর লুপের জন্য ব্যবহার করি, তারপর ইফ এলস যখন আমরা ব্যবহার করি তখন আমরা ইফ একটা কেসের জন্য ব্যবহার করি, এলস আমরা একটা কেসের জন্য ব্যবহার করি। তো এগুলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা স্পেশাল মিনিং ক্যারি করে, যার কারণে এগুলাকে আমরা ভ্যারিয়েবল হিসাবে কল করতে পারবো না। হ্যাঁ, তবে আমরা যদি ছোট হাতের বড় হাতের এই আপার কেস লোয়ার কেস বিষয়গুলো যদি এলোমেলো করে নিই, যেমন ছোট হাতের ইফ হচ্ছে হলো আমাদের কি বলে এটাকে কিওয়ার্ড, তো আমি চাইলে বড় হাতের ইফ কল করতে পারি, সমস্যা না। হ্যাঁ, বড় হাতের ইফ ভ্যারিয়েবল হিসাবে কল করতে পারি। তো এটা হচ্ছে এইভাবে আর কি কাজ করে। তবে আমাদের এই আপার কেস লোয়ার কেস হিসাবেও কিওয়ার্ডগুলো কল করা উচিত না, কারণ দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপার কেস লোয়ার কেস আমার নিজের ভুলের কারণে যদি এলোমেলো হয়ে যায়, তাহলে এটা একটা কিওয়ার্ড হিসাবে ডিফাইন হয়ে গেল, তখন আমার ভ্যারিয়েবলটা কাজ করবে না। তো যার কারণে ভ্যারিয়েবল হিসাবে আমি যে কোনো কিছু দিতে পারি, যেমন কি টাইপ ডাটা স্টোর করতেছি তার উপর ডিপেন্ড করে না বলতে পারি যে আমি এই জায়গায় নেম দিয়ে স্টোর করব। তো নেম ইকুয়াল, তো আমার কিছু ডাটা টাইপ আছে ইসের ক্ষেত্রে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেমন যত ABCD থেকে শুরু করে ডাবল কোটেশনের মধ্যে আমি যেই ডাটা দিব এইগুলো হবে সব স্ট্রিং। তো এখন এই জায়গায় আমি 10 দিতে পারি, 20 দিতে পারি, অথবা যাই দেই, যে কোনো ডাটা দেই, এগুলা সব হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে হলো যেগুলা আমার ABCDEFG যে কোনো ডাটাই স্ট্রিং। কিন্তু এরপরে আর আছে নাম্বার টাইপ ডাটা, যেগুলো হচ্ছে 1 2 3 4 5 0 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে, এগুলো দিয়ে যত একক দশকের সংখ্যা আছে, এগুলা সব হচ্ছে আমার নাম্বার টাইপ ডাটা। তো ডাটা টাইপগুলো যদি আমি একটু ডিফাইন করি, যে 0 10 20, এরপরে আমরা বললাম যে নাফিস, এগুলা সব হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা। তো এইখানে যে বিষয়টা, যে এক কলনের ভিতরে ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমি একটা ডাটা স্টোর করতে পারবো। তো আমি যদি মাল্টিপল ডাটা স্টোর করতে চাই, তখন আমার হেল্প নিতে হবে লিস্ট অথবা অ্যারে। এই দুইটা ডাটা টাইপ আছে, যে ডাটা কন্টেইনার আছে, যেগুলোকে আমরা মাল্টিপল ডাটা একসাথে স্টোর করার জন্য ইউজ করি। কিন্তু এখন আমরা শিখতেছি ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলে আমরা যতগুলো ডাটাই দেই, এগুলো সব একটা ডাটা হিসাবে ডিফাইন হবে। তো এই জায়গায় নাফিস এটা হচ্ছে হলো আমার স্ট্রিং। স্ট্রিং তারপর var roll। তো এই জায়গায় আমি যে ডাটাগুলো দিতেছি 10, তারপর 20, এরকম 1 2 1 থেকে যত ডাটা আমরা দেই 5 6 5 5 6 5 3 0 8, তো এই টাইপের যতগুলো ডাটা আমরা দিব,
সব হবে একটা নাম্বার টাইপ ডাটা। NUMBERTYPE নাম্বার টাইপ ডাটা। তারপর আরেকটা হলো বুলিয়ান টাইপ ডাটা। তো এটারে আমরা বলি যে var বুল। তো এটা যেহেতু বুলিয়ান একটা কিওয়ার্ড, তো আমি বড় হাতের বুল দিয়ে বুলিয়ান ডিফাইন করলাম। তো বুলিয়ান ডাটা হিসাবে আমাদের দুইটা মাত্র ডাটাই আছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তো আমি যদি ট্রু দিই, তো এই জায়গায় ট্রু একটা কিওয়ার্ড, কিন্তু এই জায়গায় ভ্যালু হিসাবে ট্রু হচ্ছে হলো আমার কি বলে এটাকে বুলিয়ান টাইপ ডাটা। কন্ট্রোল জেড। বুলিয়ান টাইপ ডাটা এছাড়া আর কি কি আছে বললাম, আমার নাম্বার, স্ট্রিং নাম্বার, বুলিয়ান, ওয়াট, ডাটা টাইপ। হ্যাঁ, তারপর আছে তো মোটামুটি ডাটা টাইপ আছে 8টা। তো এর মাঝে আমরা এই কয়েকটাই ব্যবহার করি। তবে এছাড়া আরেকটা আছে নাল ডাটা, যেটা আমরা কোনো ভ্যারিয়েবলে যখন কোনো ডাটা স্টোর করি না, যেমন var এক্স, বললাম যে এটা এক্স। তো এখন এটার ভিতর আপাতত আমি কোনো ডাটা স্টোর করব না, কিন্তু পরবর্তীতে আমি এই ভ্যারিয়েবলটা ব্যবহার করব। তার জন্য আমরা এটারে নাল ডাটা দিয়ে রাখি, বা নাল মানে কিছুই নাই, বা এই ভ্যারিয়েবলের কোনো অস্তিত্ব আছে বাট ভিতরে কোনো ডাটা নেই, এর ব্ল্যাঙ্ক বুঝাইতে আমরা নাল ব্যবহার করি আর কি। তো এইটা নাল টাইপ ডাটা, মানে নালকেও একটা ডাটা টাইপ আর কি ডিফাইন করছে এই জায়গায়। তো মোটামুটি এই ডাটা টাইপগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি। তো এছাড়া আমরা যে বলছিলাম মাল্টিপল ডাটা টাইপ, মানে মাল্টিপল ডাটা যখন আমরা স্টোর করতে যাই তখন আমরা ব্যবহার করি অ্যারে অথবা লিস্ট। অ্যারে, তো যেমন আমি যদি বললাম যে আর নেম ইকুয়াল, তো দেওয়ার পরে তো যখন আমরা অ্যারে ডিফাইন করি, অ্যারেতে আমরা এই বক্স ব্র্যাকেট ব্যবহার করি, এরপরে এর ভিতরে আমরা ডাটাগুলো স্টোর করি। যেমন এই জায়গায় আমি দিলাম আর এফ আই, আর প্রত্যেকটা ডাটার মাঝে কমা দিয়ে আমরা ডাটাগুলোকে আলাদা করি। না এরপরে আমরা অ্যারের মধ্যে চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ ডাটা একসাথে স্টোর করতে পারি। যেমন এই জায়গায় আমি দুইটা স্ট্রিং রাখলাম, আবার দুইটা নাম্বার টাইপ ডাটা রাখলাম 10 20, তারপরে আবার দুইটা বুলিয়ান টাইপ ডাটা রাখলাম tr true if false। তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ ডাটা ভ্যারিয়েবলে একসাথে রাখতে পারি। তো আর লাইন শেষে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অল টাইম এই সেমিকোলন দিয়ে লাইন শেষ করতে হবে। এটা হচ্ছে হলো আমার অ্যারে, ARRAY অ্যারে ডাটা। তো অ্যারে আর আরেকটা হচ্ছে আমাদের লিস্ট, লিস্ট 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 লিস্ট। জাভাস্ক্রিপ্টে লিস্ট নাই, সরি।
লিস্ট হচ্ছে হলো পাইথনে আছে, জাভাস্ক্রিপ্টের লিস্ট টাইপ কোনো ডাটা নাই, জাভাস্ক্রিপ্টে আমরা অ্যারেই ব্যবহার করি। তো এখন এগুলো আমরা ডাটা স্টোর করছি, এখন এগুলাকে কাজে লাগানোর জন্য আমাদের কি করতে হবে? সাপোজ আমি বললাম যে আমার এই প্রথম ভ্যারিয়েবল যেটা আছে এইটাকে আমি প্রিন্ট করাইতে চাই বা দেখতে চাই যে এই জায়গায় কী কী ডাটা আছে। তো এর জন্য আমার কি করতে হবে? এখন এই যে এইটার ভিতরে যে স্টোর করা ডাটাগুলো আছে বা যে ডাটাটা আছে, এই ডাটাকে প্রিন্ট করার জন্য আমার এই ভ্যারিয়েবলের যে নামে আমরা ভ্যারিয়েবলটা ডিফাইন করছি, এই ভ্যারিয়েবলটাকে সেই ভ্যারিয়েবলের সেই নামটা কল করতে হবে। যেমন এই জায়গায় আমরা lr document ডট রাইট ইউজ করি, যেহেতু আমরা দেখতে চাইতেছি যে একটা এক্সাক্ট আউটপুট দেখতে চাইতেছি। ডকুমেন্ট ডট আইটি রাইট। তো এখন এই জায়গায় এতক্ষণ আমরা কি বলছি, যেটা প্রিন্ট করছিলাম, এই জায়গায় আমরা যেটা এতক্ষণ প্রিন্ট করতে চাচ্ছিলাম সরাসরি, যেমন এই জায়গায় আমি হ্যালো ওয়ার্ল্ড রেজাল্ট দেখতে চেয়েছিলাম, সরাসরি আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিছি। কিন্তু এখন আর আমরা যেটা প্রিন্ট করতে চাইতেছি ওইটা করব না, করব যে কন্টেইনারটা আছে, অর্থাৎ এই ডাটাটা যার কাছে আছে বা যার মধ্যে আমি রাখছি স্টোর করে, তাকে প্রিন্ট করব। যেমন এই জায়গায় আমি ভ্যারিয়েবল দিছি, নেম দেখতে চাইতেছি, তো আমি নেম বলবো, যে নেম নেম, হ্যাঁ নেম। তো এখন যদি আমি এটার একটু লাইভ সার্ভারে ওপেন মেবি করা আছে, ওকে, তারপর তো এই জায়গায় যদি দেখি যে এটা চলে আসছে নাফিস, বা আমি যে ভ্যারিয়েবলটাকে কল করছি সেই ভ্যারিয়েবলের মধ্যে যে ডাটা আছে সেটা চলে আসছে। তো ঠিক সেমভাবে আমি এই জায়গায় দিলাম যে নেম রোল, সরি রোল। তো কল করার সময় আমরা এই জায়গায় যেই স্পেলিং দিছি বা যেই রকম আপার কেস লোয়ার কেসের একটা সাজাইছি, ঠিক সেমভাবে আমার কল করতে হবে। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আর এটা কাজ করবে না বা ওই ডাটাটা আমরা দেখতে পারবো না। তো আমি রোল দেখতে চাইতেছি সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম, তো এই জায়গায় রোল আসছে। তো তো এই জায়গায় আমি রোল দিলাম, দেন আর কি দেওয়া যায়, আচ্ছা অ্যারেটা প্রিন্ট করি আমরা, document dot write document dot write arrow দিছি names আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন। আমরা কখনো কনসোল ডট লগ লিখতেছি, কখনো ডকুমেন্ট ডট রাইট লিখতেছি, মানে কোথায় কি লিখবো বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে হলো যখন আমরা কনসোলে কোনো কিছু প্রিন্ট করাইতে চাই, বা এটা আমি ফ্রন্ট এন্ডে দেখাইতে চাই না কিন্তু ব্যাক এন্ডে এটার যে কোনো একটা রেজাল্ট দেখতে চাইতেছি। তো আপাতত এইরকমই আর কি আমরা বুঝি যে আমরা ফ্রন্ট এন্ডে, মানে এই জায়গায় আমার এক্স্যাক্ট যে ইউজার ইন্টারফেসটা আছে, এই ইউজার ইন্টারফেসে আমি কোনো কিছু দেখাইতে চাইতেছি না, আমি দেখাইতে কাজটা হইতে চাইতেছি, যে প্রোগ্রামের কাজটা হইতেছে চাইতেছি যে দরকার, কিন্তু আর রেজাল্টটাও দেখা দরকার, কিন্তু রেজাল্টটা আমার ব্যাক এন্ডে দরকার, ফ্রন্ট এন্ডে দরকার নেই। তখন আমরা কনসোল ডট লগ দিয়ে ওইটার রেজাল্টটা চেক করি। আর যখন আমাদের তো আর এরকম সরাসরি রেজাল্ট প্রিন্ট করানোর কোনো দরকার হবে না, আমাদের দরকার হবে যাতে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলা বা এই যে কোডগুলা যাতে HTML এর একটা কোডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি বা HTML এর একটা ট্যাগের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। তো আমার দরকার হচ্ছিল সেইভাবে, তো আমরা সরাসরি এইভাবে ডকুমেন্ট ডট রাইট বা কনসোল ডট লগ কোনোটাই সরাসরি বারবার ব্যবহার করব না। তো আমাদের ব্যবহারটা হবে
যে এই আমরা দেখতে এটা ব্যবহার করে দেখতেছি যে আমি যেই প্রোগ্রামটা লিখতেছি এটা কাজ করতেছে কিনা। এখন আমি এই যেই অ্যান্সারগুলো দেখতেছি বা যেই রেজাল্টগুলো দেখতেছি, এটা আমি চাইলে যদি বলি যে না এটা আমার ফ্রন্ট এন্ডে দেখবো না, আমি এটা কনসোলে দেখব, তখন আমি চাইলে কনসোলে দেখতে পারি, কোনো সমস্যা নাই। তো আপাতত ইউজ কেসটা আমরা এইভাবে বুঝি, পরবর্তীতে যখন অ্যাডভান্স করব তখন আমরা আরও বিশদভাবে বুঝবো, কারণ এখন যদি ওইভাবে বুঝাইতে যাই তাহলে বুঝবেন না। যে ইউজ কেসগুলো আলাদা আলাদাভাবে যদি বুঝাইতে চাই তাহলে এখন ওই কেসগুলো বুঝবেন না। তো এই কারণে এইভাবে বুঝাইলাম যে আপনার যদি মনে হয় যে না আমি ইউজার ইন্টারফেসে এই অ্যান্সারটা দেখতে চাইতেছি, তাহলে আপনি ডকুমেন্ট ডট রাইট ব্যবহার করবেন। যদি মনে হয় যে না আমি এটা ব্যবহার করতে চাইতেছি হচ্ছে কনসোলে, আমার ইউজার ইন্টারফেসটা খালি থাকবে, তাহলে আপনি এটা কনসোল ব্যবহার করবেন। আপাতত এইটাই বুঝেন, এইভাবেই বুঝেন। তো যেটা বলছি, কিন্তু এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে যে আমি যেইটাই প্রিন্ট করতেছি এগুলা কিন্তু সব একসাথে প্রিন্ট হইতেছে। এটা কি হলো আবার, লাইভ সার্ভার, এই যে আমার যে অ্যারে ছিল বা এই ছিল এগুলা কিন্তু সব একসাথে প্রিন্ট হইতেছে, কিন্তু আমি চাইতেছি যে একটা আলাদা আলাদা লাইনে প্রিন্ট হবে। তো নর্মালি আমরা যখন HTML এ বিয়ার এক লাইন থেকে আরেক লাইনে নিতে চাই তখন আমরা ইউজ করতাম বিয়ার ট্যাগ বা লাইন ব্রেক ট্যাগ। তো এখন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, এইখানে প্লাস। তো এখন এইটা যদি দেখি, ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, ও সরি, এইভাবে তো না লিখেছি। ব্যাকওয়ার্ড স্ল্যাশের পর একটা স্পেস হবে মনে হয়। জি, ব্যাকওয়ার্ড স্ল্যাশের না, প্লাসের পর একটা স্পেস হবে মনে হয়। এরপর ব্যাকওয়ার্ড স্ল্যাশ এনটা কমা এর ভিতর থাকবে এরকম ছিল। কিন্তু ইরোর তো যাইতেছে না, অ্যান্সার তো আসতেছে না। এইভাবেই তো জানি হওয়ার কথা, প্লাস দেওয়ার পর ডাবল কোলনের মধ্যে। জি জি, আমি এরকম বলতেছিলাম। না, কিন্তু প্লাসের পর একটা স্পেস দিতে হয় মনে হয়, ডাবল কোলনের আগে একটা স্পেস। রেজাল্ট আসে এটা, এই জায়গায় দেওয়া যায়, এই জায়গায় দিলে হয়তো বা রেজাল্ট আসবে, কিন্তু আমি যেভাবে চাইতেছি ওইভাবে হইতেছে না। মাহিন, এই প্রজেক্টে এটা কাজ করে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই জায়গায় ব্যাকওয়ার্ড স্ল্যাশ এনটা তো এইভাবে ইউজ করে না। হ্যাঁ ওইটা পরে ভাইয়া, সেকেন্ড লাইনে চেঞ্জ হওয়ার জন্য হ্যাঁ, সেটা তো আমার তো এই জায়গায় হইতেছে না। প্লাস দেওয়া হবে না ভাই, প্লাস দেন না, এমনি দেন হবে যত সম্ভব। মানে আমি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন দিয়ে এইভাবে, হ্যাঁ এখন দেন তো দেখি হচ্ছে এমনি তো ইরোর দেখায়, এমনি তো হবে না, আগেই বলতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এটা আমরা আমি পরবর্তী ক্লাসে দেখে জানাবো, কারণ এই রকম ভাবে তো আর কি এই বেসিকগুলোর কাজ তো এরকম ভাবে করা হয় না, যার কারণে মনে নেই। তো
ওটা আমি নেক্সট ক্লাসে দেখে এরপর জানাই দিব ওয়েবসাইট বন্ধ হয়েছে কেন? তো এখন মোটামুটি আমরা নিজেরা ডাটা ইনপুট দিলাম, তারপরে এই জায়গা থেকে আমরা এটা প্রিন্ট করাইলাম, মোটামুটি আমরা দেখলাম। তো এখন সব আমাদের ডাটা তো মেইনলি যে ওয়েবসাইটে আমরা ব্যবহার করব এগুলো তো আমার নিতে হবে হলো ইউজার থেকে। তো আমরা ইনপুট দিলে তো সেটা তো ডিফল্ট ইনপুট হইলো, ওটা তো আর ওইভাবে ইনপুট নেওয়া গেল না। তো ইনপুট নিতে হবে আমাদের ইউজার থেকে। তো আমরা তাহলে সেটা কিভাবে ইনপুট নেই সেটা যদি একটু দেখি। তো এটা একটু কপি করে দিই। মাহিন মাইকটা একটু মিউট করো। তো এর জন্য আমরা প্রম্পট নামে একটা মেথড ব্যবহার করি, prompt প্রম্পট। তো প্রম্পট নামে আমরা এই মেথডটা ব্যবহার করি হলো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। তো ইনপুট নেওয়ার সময় ইউজার কি ইনপুট দিবে, তো আমি যদি সরাসরি শুধুমাত্র প্রম্পট ডিফাইন করি লাইভ সার্ভার, তাহলেও সেটাও কাজ করবে, মানে সেটাও হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ইউজারকে আমি কি বিষয়ে ডাটা চাচ্ছি বা কিসের ডাটা চাইতেছি সেটা কিন্তু আমি ইউজারকে বলে দিচ্ছি না। তো এইটা বলার জন্য আমাদেরকে এই জায়গায় একটা মেসেজ প্রিন্ট করতে হবে যে প্লিজ write your name, spell mistake হলে সরি, নেম। তো এখন আমি বলতেছি যে প্রম্পটের মাধ্যমে যে আপনার নামটা লেখেন, তারপর আর প্রম্পট মেথড দিয়ে আমি সরাসরি তো ইউজার থেকে ইনপুট নিতেছি আর একটা মেসেজ ড্রপ করতেছি যে কি ডাটা ইনপুট দিবে ইউজার আমাকে। তো আমি যদি এটারে রিলোড দিই তাহলে তখন এই জায়গায় আমি দেখতে পারতেছি যে প্লিজ রাইট ইওর নেম। তো এরপর আমি যদি দেই AFI, এখন এই জায়গা থেকে ডাটাটা আমি দিলাম, ডাটাটা এই জায়গায় জাভাস্ক্রিপ্টে ক্যাচ হইলো, কিন্তু আমি কোনো কিছুতে স্টোর যদি না করি তাহলে তো আর আমি সেই ডাটাটা নিয়ে কাজ করতে পারবো না। তো এর জন্য আমাকে এটার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে, ভ্যারিয়েবল ইউজার ডাটা দিলাম আমি, যে ইউজার ডাটা, যে এটা ইউজার ডাটা নামে একটা ভ্যারিয়েবল কল করলাম, তার মধ্যে আমি এই ডাটাটা স্টোর করতেছি। তো এখন আমি যদি আবার এটা রিলোড দিই, তো বললাম যে নাফিস, দেন ওকে দিলাম। এখন এই ডাটাটা আছে আমার ইউজার ডাটাতে। তো এটা নিয়ে এখন আমি যদি দেখতে চাই যে আসলে ইউজারের মধ্যে আছে কিনা বা আসতেছে কিনা, ডকুমেন্ট ডট রাইট, তো এখন এই জায়গায় মোটামুটি আমরা দেখলাম যে কীভাবে প্রিন্ট করতে হয়। কিন্তু এই জায়গায় প্রিন্টের সাথে সাথে যদি আমি একটা মেসেজও ড্রপ করতে চাই যে আমি কি ডাটা ইনপুট প্রিন্ট করতেছি, তার জন্য ঠিক সেমভাবে আমার ডাবল কমা কোটেশন মার্ক আর কি, তার মধ্যে যে মাই নেম ইজ বা ইউজার নেম বললাম আমি OSERME কোলন, হ্যাঁ। তো এরপরে আমি এই জায়গায় কল করলাম ডিফাইন কাকে, ইউজার ডাটা, USER ডাটা। তো শেষ। তো এখন যদি আমরা পুরো প্রসেসটা দেখি, লোড দিল, তো এখন আমার কাছে প্রম্পট থেকে আসছে যে প্লিজ রাইট ইউর নেম। আমি দিলাম যে নাফিস দিলাম, আমার নাম নাফিস ইকবাল তাজিন। দেন আমি এটারে ওকে দিলাম। এখন এই ডাটাটা প্রম্পটে গেছে, প্রম্পট থেকে ইউজার ডাটাতে আসছে, মানে প্রম্পট ডাটাটা রিসিভ করে ইউজার ডাটাতে দিছে। তারপরে ডকুমেন্ট ডট রাইট সেকেন্ড লাইনে আমার যে প্রোগ্রাম রান করে সে আসছে রিড করে,
ডকুমেন্ট ডট রাইট দেখছে, দেখার পরে প্রথমে আমার কোটেশন মার্কের মধ্যে যেই কোটেশনটা আমরা দিছি সেটা দেখছে যে এই জায়গায় আমি এটা দিছি ইউজার নেম দেওয়ার পরে এইটা প্রিন্ট করছে প্রথমে, তারপরে প্লাস সাইন দেওয়ার পরে দেখছে যে এটা সেই ভ্যারিয়েবল। তো আবার এই ভ্যারিয়েবলের কাছে যায় এই জায়গায় যে ডাটাটা স্টোর ছিল সেইটা প্রিন্ট করছে। তো এর রেজাল্ট হচ্ছে হলো এই যে আমার ইউজার নেম নাফিজ ইকবাল তাজিন, আমি যে ডাটাটা ইনপুট দিছিলাম এইটা। তো এইভাবে হচ্ছে হলো আমরা ইউজার থেকে যে কোনো ডাটা ইনপুট নিতে পারি, দেন যে ইউজারের থেকে যে কোনো যেই নেই সেগুলো আমরা দিতে পারি। আর কি বাকি আছে? আচ্ছা, তো এই জায়গায় আমরা একটা ক্যালকুলেটর, বেসিক ক্যালকুলেটর যদি বানাই, তো বেসিক ক্যালকুলেটর বলতে জাস্ট প্লাস প্লাস করা যাবে, আমরা যেটা ডিফাইন করে দিব আগে থেকে সেইটা করা যাবে। তো আমি প্রথমে এই জায়গায় ইউজার থেকে নিতেছি var একটা নিলাম x ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক থাকলো, পরবর্তীতে আমরা এটা নিয়ে দেখতেছি var y ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। এখন এই দুইটাতে আমি দুইটা মানে নাম্বার টাইপ ডাটা ইনপুট নিব, নিয়ে এরপর এই দুইটারে যোগ করব। তো যোগ করার জন্য হচ্ছে var x বললাম যে এই জায়গায় আমরা একটা মেসেজ ড্রপ করলাম pr prompt মেসেজ ড্রপ করলাম যে প্লিজ সরি number for x x। তো সেম ভাবে এই লাইনটাই আমি আবার y এর জন্য নিব, x বললাম যে y। দেন এখন আমার কাজ হচ্ছে যে আমি দুইটারে যোগ করব, তাহলে আমার এক্স ওয়াইতে দুইটা ডাটা আসছে। এখন আসার পরে আমার এই এক্স ওয়াই রে আমি যোগ করব, এক্স প্লাস ওয়াই। তো এক্স ওয়াই রে আমি যোগ করলাম, এখন যোগ করে রেজাল্টটা আমার একটা ভ্যারিয়েবলের মাঝে রাখতে হবে বা কোনো কিছুর মাঝে স্টোর করতে হবে। তো আমি এর জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম z। তো নেয়ার পরে এখন আমি প্রিন্ট করাবো যে কি বলে এটাকে, আচ্ছা এই জায়গায় আমরা একটা জিনিস করতে পারি নরমালি যদি, আচ্ছা আগে আমরা ওইভাবে করি যে ডকুমেন্ট ডট wri result z। তো এখন যদি আমি যাই আমার দিলাম প্লিজ এন্টার এ নাম্বার ফর এক্স, দিলাম আমি 50, ওকে। নাম্বার ফর ওয়াই দিলাম 30, 60, 70, 80 হবে। তো এই যে 50, 30, ওকে। তো এটার একটা কারণ আছে, এটা হচ্ছে যে আমার যে আমি এই জায়গার থেকে ডাটা টাইপগুলো নিতেছি ইনপুট, যে ডাটা টাইপগুলো নিতেছি এগুলা ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং হিসাবে যাইতেছে। তো আমার স্ট্রিং টাইপ ডাটা দুইটা একসাথে যোগ করা যায় না। যেমন আমি যদি নাফিস আর ইকবাল যোগ করি তাহলে এই জায়গায় আসবে নাফিস ইকবাল,
মানে স্ট্রিং টাইপ ডাটা তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এ বি সি ডি এফ জি এই টাইপের যে ডাটাগুলা বা অ্যালফাবেটগুলা এইগুলা হয়, যার কারণে স্ট্রিং টাইপ ডাটা আমরা যোগ করতে পারি না। তো আমরা যে ভ্যারিয়েবল বা প্রম্পটের মাধ্যমে যে ইউজার থেকে ইনপুট নিছি, এই ইনপুটটা আমরা হচ্ছে যে স্ট্রিং হিসাবে পাইছি। তো প্রথমে আমার স্ট্রিংটাকে কনভার্ট করতে হবে নাম্বার টাইপ ডাটায়, তারপরে আমরা যোগ করতে পারবো। তো ওইগুলো হচ্ছে হলো আমরা যখন ডাটা টাইপের আলাদা ক্লাস করব তখন আমরা দেখব। তো এখন আমি ওইদিকে কমপ্লেক্স করলাম না, আমার মনে ছিল না যে এইভাবে ই করা যায় না। তো আমরা নিজেরাই একটা ইনপুট দিলাম যে জায়গায় 20 120 আর এই জায়গায় দিলাম 40 20 40। তো এখন যদি আমরা রেজাল্টটা চেক করতে যাই তো 60। তো এখন আমি যদি বলি যে না আমি এইভাবে রেজাল্টটা না দেখে আমি চাইতেছি যে 20 40 দুইটা আসবে প্লাস আসবে, তারপরে আমি চাইতেছি যে এটা দেখতে চাই, তাইলে আমরা কি করব? তাইলে আমাদের এই জায়গায় যে লেখাটা এইটা এইভাবে সাজাইতে হবে। প্রথমে আমরা চাইতেছি যে এক্স এর ভ্যালুটা আসবে, তারপরে আমরা চাইতেছি যে আমরা প্লাস যেটা আছে বা যে প্লাস সাইনটা যেটা আমরা করতেছি আর কি যোগ বিয়োগ করতেছি, তো আমরা প্লাসটারে দেখাবো। তো তার জন্য আমার এক্স প্লাস এই প্লাসটারে একটা কোলনের ভিতর দিয়া স্ট্রিং বানাইতে হবে, বা সরি কোটেশন মার্কের মধ্যে দিয়ে স্ট্রিং বানাইতে হবে। দেন আমাদের আর প্রত্যেকটা ইসের মাঝে পার্টের মাঝে একটা করে প্লাস সাইন দিয়ে এইগুলারে মানে একত্র করতে হবে। এই প্লাসটা হচ্ছে আমার এই প্লাস, কিন্তু এই প্লাসটা হচ্ছে যে আমি স্ট্রিং এর সাথে যেই ভ্যারিয়েবলের কানেকশন করতেছি এই প্লাস। তো বললাম যে এক্স প্লাস ওয়াই, তো এরপরে আবার প্লাস, এখন আমার ইকুয়াল টু লাগবে ইজ ইকুয়াল টু জেড। তো এই প্লাসগুলো যদি মাইন্ড আমরা মনে করি যে নাই, তাইলে এই জায়গায় আমার সমীকরণ যেটা থাকে সেটা থাকে আমার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। তো যদি এখন আমরা এই রেজাল্টটা যদি দেখি, এই যে 20 প্লাস 40 ইজ ইকুয়াল টু 60। তো এইভাবে হচ্ছে হলো মোটামুটি আমরা যে যোগ বিয়োগ এভাবে আমি চাইলে বিয়োগও করতে পারি, গুণও করতে পারি। যেমন যদি আমরা দেখি এটারে বিয়োগ দিই মাইনাস, সেম কাজটা আমরা এই জায়গায়ও করি। এই জায়গায় করলে শুধু আমার এই মাইনাসটা পাল্টায় মানে এই জায়গার এই সাইনটা পাল্টায় দিতে হবে। তারপরে ওকে প্লাস মাইনাস করলাম, তাহলে মাল্টিপ্লাই আর ডিভাইডও করি, মাল্টিপ্লাই ডিভাইড ডিভাইড ঠিক সেমভাবে আমার এই জায়গায় আমি যদি এই জায়গায় সাইন চেঞ্জ নাও করি তারপরেও কিন্তু কাজ করবে, কিন্তু আমার ওই যে আমার যে প্রিন্টটা হইতেছে ওইটা কিন্তু আর সঠিক প্রিন্ট হবে না। তাহলে মাল্টিপ্লাই আর হচ্ছে ডিভাইড। তো এখন যদি আমি দেখি, আচ্ছা ওই যে সেম প্রবলেম, এটা তো ওইভাবেই কাজ করার কথা, কিন্তু কেন যে করতেছে না। Open with live server. Why? ভাইয়া হ্যাঁ বলো। ব্যাকটিক্স ইউজ করে হচ্ছে কি ওই যে ইয়া বলে কি জানো এটার নাম,
ব্যাকটিক্স এর ভিতরে হচ্ছে কি আপনার ওই এই কি বলে কার্লি ব্রেসেস দিয়ে হচ্ছে ডলার সাইন ইয়াটা কি মেথডটা যেন আমার মনে পড়ছে না, ওইটা ইউজ করে এখন তো কাজ করতে পারে। আচ্ছা, অত কমপ্লেক্স করার দরকার নেই, আমি এটা তো কালকে জানাই দিব। তো এটা আর কি এইভাবে আর কি হয়, এটা আজকে এই ক্লাস পর্যন্ত থাকুক, পরে আমি ওটা কালকে দেখে জানাই দিব, সমস্যা নেই। অত কমপ্লেক্স একটা সহজ জিনিস অতখানি কমপ্লেক্স করার কোনো দরকার নেই। খেয়াল নাই আসলে, এরকম বেসিক কাজগুলো তো করা হয় না, তো মনে থাকে না। তো যাই হোক, এইভাবে আর কি মোটামুটি আমরা মাল্টিপ্লাই ডিভাইড নাম্বারের সাথে যেভাবে করি করতে পারি। আর ইউজার থেকে যেগুলো ইনপুট নেই ওইগুলো আমার স্ট্রিং টাইপ ডাটা হিসাবে ইনপুট নেয়। আর স্ট্রিং টাইপ ডাটা যদি আমি যোগ করি, যেমন এই জায়গায় আমি যদি 2014 না দিয়া, আচ্ছা এইগুলো আমি কমেন্ট করে দিই বোঝার জন্য, থাকুক এগুলো কমেন্ট। যেমন এই জায়গায় যদি আমি এটার এই স্ট্রিং টাইপ ডাটা হিসাবে দেই যে নাফিস, তো আমি এই জায়গায় যেভাবে দিতেছি ঠিক সেমভাবে সেমিকোলনে প্রম্পট দিয়ে যে ডাটাগুলো ইনপুট নিতেছি এইভাবে ইনপুট আসতেছে। আমরা দেখতেছি যে প্রম্পট থেকে আসতেছে, যার কারণে আমরা ভিজুয়ালটা দেখতে পারতেছি না, কিন্তু ডাটাটা অরিজিনালি এইভাবে আসতেছে, যার কারণে আমরা যখন রেজাল্ট দেখতে চাই রেজাল্টগুলো অনেকটা এইরকম হয় যে নাফিস প্লাস ইকবাল, নাফিস ইকবাল। কিন্তু এটারে যদি আমরা নাম্বার টাইপ ডাটায় কনভার্ট করি, তখন আমাদের এই অ্যাকচুয়াল যে যোগ বা যে রেজাল্টটা আমরা চাচ্ছি সেই রেজাল্টটা আমরা পাবো। তো আজকে হঠাৎ করে এরকমভাবে আর আমি ক্লাসটা বড় করলাম না, তো মোটামুটি থাকুক এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে আমরা যে সেন্টেক্সগুলা, কমেন্টসগুলা, এরপর যে ভ্যারিয়েবলসগুলা, এগুলা ভ্যারিয়েবলের ডিফারেন্ট নামকরণ যেগুলো, এগুলো আমরা আরও সুন্দরভাবে দেখব। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। ভাইয়া লাইন ব্রেকের ওটা গুগলে দেখলাম, উইন্ডোজের জন্য ওই যে কমা এর ভিতরে ব্যাকস্ল্যাশ আর দিছে, তারপর ব্যাকস্ল্যাশ এন দিছে, এরকম দেখলাম আচ্ছা গুগল করে। আমি একটু তাহলে দেখি